বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় আজ সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। এর বাইরে তিনি গণমাধ্যমের কাছে দাবি করেছেন যে কোনো ধরনের নিরাপত্তার ত্রুটি তিনি খুঁজে পাননি। এরই মধ্যে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় সন্ত্রাস দমন ও বিমান নিরাপত্তা আইনে একটি মামলা করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, যেখানে অজ্ঞাত কয়েকজনকেও আসামি করা হয়েছে। এই ঘটনাটা নিয়ে নানান ধরনের প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। তাই সঙ্গত কারণেই আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত করেছি নিরাপত্তা আসলে কতটা নিরাপদ। আপনাদের সকলকে আমন্ত্রণ ২৪ ঘন্টায়, সাথে আছি আমি মীরা হাসান। এই মুহূর্তে আলোচনার জন্য আমার সাথে আমাদের বাংলা মোটর নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বৈমানিক এবং এভিয়েশন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হাসান মাসুদ, পিএসসি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ২৪ ঘন্টায়। এছাড়াও আশা করছি আমাদের অনুষ্ঠানের এই আলোচনার বিভিন্ন অংশে নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশিদ এবং অপরাধ বিশ্লেষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এসে আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগ দেবেন, আলোচনা করবেন। তবে এই মুহূর্তে হাসান মাসুদকে নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি হাসান মাসুদকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। জনাব হাসান মাসুদ, আজ আমরা দেখতে পাচ্ছি বিমান প্রতিমন্ত্রী গণমাধ্যমের কাছে গতকালও যেটা দাবি করেছেন, সেই জায়গা থেকে আপনার কাছে আলোচনাটা শুনতে চাই। তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে র্যাবের তালিকাভুক্ত যেই অপরাধীর কথা বলা হচ্ছে, পলাশের কথা, র্যাবের ডাটাবেজ অনুযায়ী তিনি অপরাধী হিসেবেই তাদের কাছে আছেন। কিন্তু এরকম একজন লোক উঠে গেলেন বিমানের সকল ধরনের ওঠার আগের নিরাপত্তাকে ভেদ করে, অথচ বিমান প্রতিমন্ত্রীর দাবি তিনি এখন পর্যন্ত বা তাদের কাছে যেগুলো খবর এসেছে সেখানে কোনো ধরনের ত্রুটি তারা খুঁজে পাননি। আপনি কি মনে করেন তার এই দাবি যৌক্তিক? না, আমি এটা মনে করি না। কারণ একটা দুষ্কৃতিকারী হোক সে একটা পিস্তল নিয়ে, এটা খেলনা হোক আর অরিজিনাল হোক, এখনো কিন্তু কেউ ক্লিয়ার করে নেই। এটা খেলনাও হতে পারে, অরিজিনালও হতে পারে, সেটা নিয়ে। এবং সে র্যাব আজকে যেটা বলেছে, বুকে তার বোম ভেস্ট ছিল, তারপরে সার্কিট ছিল, বাট এটা ফেক তার ছিল। এইসব নিয়ে একটা ছেলে, এতগুলি যদি আপনার কোনো ফ্লপ না থাকে, তাহলে এটা কিভাবে এয়ারক্রাফটের ভিতরে গেল আননোটিসড? তাইলে এটাই তো প্রমাণ করে যে এটা সিকিউরিটিটা ঠিক মতন ছিল না। কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারোর কাছে যদি একটা নেল কাটারও থাকে, সামান্য নেল কাটার থাকে, সেটা পর্যন্ত আইডেন্টিফাই হয়। এত বড় জিনিসটা কেন আইডেন্টিফাই হলো না, এটা রহস্যজনক। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাই, আজ বিমান সচিব মহিবুল হক তিনিও বলেছেন গণমাধ্যমের কাছে যে তারা সিসি ক্যামেরার যাবতীয় ফুটেজ লক্ষ্য করেছেন, দেখেছেন। তিনি বলছেন যে অন্য 10 যাত্রীরা বা অন্য 10 জন যাত্রী যেভাবে বিমানে প্রবেশ করে, যেভাবে তল্লাশি করা হয় তাদেরকে, সেই ধরনের তল্লাশি করা হয়েছে। তার কাঁধে একটা ব্যাগ ছিল, সেটা স্ক্যান করা হয়েছে, কিন্তু সেখানে কোথাও কোনো কিছু পাওয়া যায়নি। তাহলে কি বলতে পারি আমরা? আমি আপনাকে এটা বলতে পারি যে সিভিল, আজকে এই ফ্লাইটটা ছিল ইন্টারন্যাশনাল ফ্লাইট, কিন্তু এটা ডোমেস্টিক কিছু প্যাসেঞ্জার নিয়ে, যেটা চিটাগাং এর উদ্দেশ্যে যাত্রা করে। তো যারা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার, তাদের কিন্তু চেকিংটা, আমি ওইখানে কোনো গলত দেখি না। এবং আমি বেশ কয়েকবার, আমি অনেক ট্রাভেল করেছি, ওই চেকিংয়ে এই ধরনের জিনিস যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু এই জায়গাটায় ডোমেস্টিকের যে চেকিংটা হয়, এখানে আমার অবজারভেশন আছেন, এইটা ঠিক মতন। ওই পিস্তলটা যদি তার পিছনে থাকে, আপনার ওকে তো স্ক্যান করছেন না, ওনাকে আপনি আর্চওয়ে দিয়ে যাচ্ছেন। আর্চওয়েতে কি দেখা যায় যে পিস্তল ওখানে আছে? হাত দিয়ে চেক করতে হয় ম্যানুয়ালি। ওই আনসার তখন এটা ঠিক মতন চেক করেছে কিনা সেটা দেখার বিষয়। আপনি সিসি ক্যামেরা ফুটেজ চেক করেন, দেখতে পাবেন
যদি সে পিছনে নিয়ে থাকে, আনসার সাইড দিয়ে হাত দিয়ে চেক করে ছেড়ে দিয়েছে নিচ পর্যন্ত, পা পর্যন্ত। আমি বুধবারে চিটাগাং গিয়েছি, আমাকে ওইভাবে চেক করেছে। কিন্তু কিন্তু হাসান মাসুদ হাসান মাসুদ এটা তো একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, তাদেরকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। কিন্তু হাসান মাসুদ এটা তো একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল। হ্যাঁ বলেন। সেটা জানতে চাচ্ছি যে এটা তো ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক হিসেবে কি এটাকে বিবেচনা করবো কিনা আমরা, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল, এটা তো চেকিং এত সহজতর তো হবার কথা নয়, মানে আপনি যেভাবে বলছেন। ওটা যারা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তাদেরটা ইন্টারন্যাশনাল চেকিং করেছে, ওইভাবে করেছে, কিন্তু ডোমেস্টিক প্যাসেঞ্জার যেটা নেয়, ইট ইজ প্র্যাকটিস ইন বাংলাদেশ। আমি আমি নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, এটা ওইভাবে চেক হয় না, বিকজ এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট। এটা যদি আপনি ডোমেস্টিক প্যাসেঞ্জার দেনও, আপনাকে ইন্টারন্যাশনাল চেকিং করে দিতে হবে। আর ডোমেস্টিক এয়ারক্রাফটে যদি মনে করেন এটা ইন্টারন্যাশনাল হতো না, একজন পিস্তল নিয়ে ডোমেস্টিক এয়ারক্রাফট তো হাইজ্যাক করতে পারে, সেখানে আমি এই কম্প্রোমাইজটা কেন করব? আর হাসান মাসুদ, আপনার কাছে মনে হচ্ছে পুরো ঘটনার মধ্যে কোনো ধরনের রহস্যবৃত্তি বা রাগঢাক করার মতো কোনো চেষ্টা? কারণ কখনো এটা খেলনা পিস্তল, কখনো বা এটা একদম আসল পিস্তলের কথা বলা হচ্ছে। আবার যে বিবৃতি আমরা দেখছি 300 বিধিতে দেয়া হয়েছে সংসদে, সেখানে বিস্তর বিবরণ আছে, ঘটনা প্রবাহের বর্ণনা আছে, কতজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে, কতজন ক্রুকে উদ্ধার করা হয়েছে, সব কিছুই আছে। কিন্তু হাইজ্যাকারের কাছ থেকে কি কি উদ্ধার করা হলো সেই বিবৃতিতে আমি সেটা দেখছি না। আপনাকে কি মনে হয় যে কোনো ধরনের আসলে রহস্যবৃত্তি থেকে যাচ্ছে এর মধ্যে? আমার মনে হয় না এরকম কোনো রহস্য কিংবা কোনো গেম, এইসব না। এটা হয়ে গেছে, এখন এটাকে হাইড করার জন্য, প্রবাবলি এটাকে কাভার আপ দেওয়ার জন্য কিছু কিছু অতি উৎসাহী লোক এটাকে করছে, বাট হুইচ ইজ ভেরি ব্যাড অ্যান্ড ইটস এ অ্যালার্মিং ওয়েক আপ কল। আমাদেরকে সবাইকে এইটা থেকে শিক্ষা নিতে হবে, যেহেতু আমাদের অনেক থ্রেট আছে। আজকে যদি এই ছেলেটা যদি এই নর্মাল একজন ক্রিমিনাল আমি মানলাম, কিন্তু হি ইজ নট এ জঙ্গি অর সামথিং এলস, এটা এখনো কেউ কিন্তু প্রুভ করতে পারে নাই, এবং সবকিছু বলে না যে সে জঙ্গি। যদি জঙ্গি হতো তাহলে সে যদি সুইসাইড কিছু নিয়ে যদি অ্যাটেম্প করতো, তাহলে এটা ডিজাস্টার হয়ে যেত। সো ইটস এ ওয়েক আপ কল। কিছু হয় নাই, হতে পারতো না সেটা কিন্তু না, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। এবং আমাদের এইটা প্রুভ করে দিয়েছে, আমাদের চেকিং সিকিউরিটি সিস্টেমে বিরাট বড় গলদ আছে। জি, হাসান মাসুদ আপনি আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল্লাহ তুহিন, তিনি যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি। তিনি এই ঘটনাটি পর্যবেক্ষণ করেছেন এবং এই ঘটনাটি নিয়ে কাজও করছেন। আব্দুল্লাহ তুহিন, আমি যেটা জানতে চাইবো যে হাসান মাসুদ একটা বিষয় বলছিলেন, কিন্তু এটা আমাদের এই ধরনের ওয়েক আপ কল, সেই ওয়েক আপ কলের জায়গা থেকে জানতে চাইবো যে যদি এই ওয়েক আপ কলই হয়ে থাকে, তাহলে এখন পর্যন্ত বিমান সংশ্লিষ্ট যারা আছেন, যারা বিভিন্ন সময় গণমাধ্যমের সামনে আসছেন, কথা বলছেন, বা বিমানবন্দরের যে পরিস্থিতি, সেগুলো দেখে মনে হচ্ছে কি যে ওয়েক আপ কলে আসলে কেউ ছাড়া দিচ্ছে কিনা? আমি আসলে হাসান মাসুদ সাহেবের ওই লাস্ট কথাটা দিয়ে শুরু করতে চাই যে অবশ্যই অতি উৎসাহী কিছু লোকজনের কারণে আমরা জিনিসটা অনেকটা একটা জগা খিচুড়ি মার্কায় পাকে যাচ্ছে। কে কি বলছে, কি বলা উচিত বা কি বলার দরকার ছিল ইত্যাদি নানা মানে ইসে ভুগছে, মানে কি বলবো, এটা অসঙ্গতি নানান কথার মধ্যে সবাই একটু ভুগছে যে কি বলা উচিত ছিল, কি বলে ফেললাম, এমন একটা অবস্থা। বিশ্বের বহু উন্নত মানের দেশ আছে যাদের উন্নত মানের প্রযুক্তি সম্পন্ন নিরাপত্তা ব্যবস্থার ভেতরেও কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তারাও কিন্তু এমনটি করেন না। তারা উন্নত বিশ্ব হলে কী করতো, ওকে একটা ঘটনা ঘটতেই পারে, ঘটেছে, এই ঘটনা ঘটার পর এই হয়েছে, আমরা এই উদ্ধার করেছি, এই দুষ্কৃতকারী এইভাবে ঢুকে গিয়েছে, এত নিরাপত্তা গলিয়ে কিভাবে ঢুকলো সেটা আমরা তদন্ত করে দেখছি। যারা দায়ী থাকবে, যাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাবে, নিশ্চিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের একটা ক্লিয়ার স্ট্রেট কাট বক্তব্য দিয়ে কিন্তু প্রশাসনের বাকি কাজে এগোনো উচিত ছিল। সেটা না করে এক একজন এক এক রকম কথা বলছে, এক এক সময় এক এক রকম বক্তব্য আসছে, নানান লুকোচুরি, নানান কিছু ইত্যাদি নিয়ে কিন্তু মানুষের ভিতরে সন্দেহ তৈরি হচ্ছে। তা আমি যেটা আমি বলবো যে আসলে আমাদের একটা ওয়েক আপ কল। আমরা সব দুর্ঘটনা, আমরা কোনো দুর্ঘটনা থেকে কিন্তু শিক্ষা নিচ্ছি না। একটার পর একটা বড় বড় দুর্ঘটনা ঘটছে, কিন্তু দুদিন পর ভুলে যাচ্ছি।
এটা থেকেও যদি আমরা শিক্ষা না নেই, আমাদের এত বিমানবন্দরের উপর দিয়ে আন্তর্জাতিক বেশ কয়েক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রায় সবগুলোই উঠে গিয়েছে, এবং ব্রিটিশ কোম্পানি রেড লাইন তাদের যে বিচার বিবেচনা তারা দীর্ঘদিন আমাদের এখানে পর্যবেক্ষণ করেছে, প্রশিক্ষণ দিয়েছে, হাতে কলমে দেখিয়ে দিয়েছে, তারা কিন্তু একটা সন্তোষজনক পর্যায়ে রেখে চলে গিয়েছেন। ঠিক সেই মুহূর্তে এই ধরনের ঘটনা যেটা শক্ত হাতে হ্যান্ডেল করার দরকার ছিল, আমি মনে করি সেই ধরনের হ্যান্ডেল তারা করেননি। সে ধরনের হ্যান্ডেল না করে এক এক সময় এক এক রকম এখন বলছেন যে অতি উৎসাহীরা এক একজন এক ধরনের কথা বলছে, ঠিক আছে, সেই জায়গাগুলো থেকে হয়তো আইডেন্টিফাই করা সহজ যে আসলে শুনলেই বোঝা যাবে যে কে কী ধরনের কথা বলছে। কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা বা রাষ্ট্রীয় একটা পতাকাবাহী বিমানের উপর যখন এই ধরনের বিষয়গুলো আসে, তখন রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে অনেকে অনেক ধরনের প্রসঙ্গগুলোকে সামনে নিয়ে আসে। সেগুলোকে কি বিবেচনা বা এড়ানো সম্ভব কিনা? কারণ হচ্ছে দিন শেষে কিন্তু এটা আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান। অবশ্যই অবশ্যই আমরা সেই স্বার্থটাকে সর্বোচ্চ পর্যায়ে দেখব। এটা আমরা গণমাধ্যম কর্মীরাও আমরা দেশের স্বার্থ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে দেখব, সবার আগে দেখব। বাট আমার একটা ঘটনা ঘটে গেছে, আমি যদি এটাকে নানানভাবে লুকোনোর চেষ্টা করি, নানানভাবে ভুলভাল বা ছোটোখাটো বিষয় দিয়ে এড়ানোর চেষ্টা করি, তাহলে কিন্তু এটা আরও ভয়ঙ্কর সাইন, যে এটা আরও ভয়ঙ্কর মেসেজ যাবে যে এর ভেতরে হয়তো আরও বড় কোনো গলদ আছে। ওকে, আজকে যখন বিমান প্রতিমন্ত্রী, বিমান সচিব, এমনকি সিভিল এভিয়েশনের সর্বোচ্চ ব্যক্তি চেয়ারম্যান, তারা সহ সাংবাদিকদের দেখাতে নিয়ে গেল যে কিভাবে এখানে ডোমেস্টিক দিয়ে সে ঢুকেছে, কিভাবে তার চেকিং হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তার কাছে কোনো রকম আগ্নেয়াস্ত্র, তার কাছে কোনো রকম বিস্ফোরক দ্রব্য কিছুই তারা দেখতে পাননি। বাট পাশাপাশি এও বলেছে, যেটা একদিন আগেও তারা বলেননি, এও আজকে আবারও বলেছেন বিমানমন্ত্রী, যে এটা জরুরি অবতরণ না। জরুরি অবতরণ না কেন? যে এটা ঢাকা, চট্টগ্রাম, দুবাই রুটিন ওয়ার্ক, রুটিন সেখানে ল্যান্ড করার কথা ছিল, সেটা ল্যান্ড করেছে। তাহলে জরুরি যদি না হয়, তাহলে আপনি কিভাবে এরকম একটা অপারেশন করলেন, কিভাবে কমান্ডো অপারেশন হলো, কেন সেখানে তাদেরকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস, র্যাব, সোয়াট, পুলিশ, অতিরিক্ত ফোর্স গেল, নৌবাহিনীর কমান্ডো দল গেল, কেন সাধারণ যাত্রীদের, যেটা সাধারণ যাত্রীদের ভাষায় জানালা দিয়ে বের হয়ে পাখার উপর দিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নামতে হলো, ইমার্জেন্সি কল কেন করা হলো? এইসব আলামত দেখেও কি বোঝা যায় না যে এটা একটা অস্বাভাবিক ল্যান্ডিং ছিল? হতে পারে তার সেখানে নামার কথা ছিল, কিন্তু পাইলট কিন্তু নামার আগে সিগন্যাল দিয়েছেন যে আমি রেগুলার যেভাবে এখানে ল্যান্ড করি সেভাবে ল্যান্ড আমি করছি না। তারাই বলছেন যে পাইলট আগেই সতর্ক করেছে, সেখানে সো কল্ড একজন ছিনতাইকারী এরকম একজন আমরা সাসপেক্ট করতেছি, সন্দেহ করছি, অতএব আমি সেখানে নামবো। এই মেসেজ দেওয়া মানে হচ্ছে আমাকে সব ধরনের রেস্কিউ টিম থেকে শুরু করে সব সাপোর্ট রেডি রাখো তোমরা। তারপরে কিন্তু সেটা অবতরণ করেছে। তারপরে প্রধানমন্ত্রীর নির্দেশে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী মনিটরিং করেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে এই ধরনের একটা সফল অভিযান সম্পূর্ণ হয়েছে। মাত্র 8 মিনিটে সেনাবাহিনীর কমান্ডোরা 8 মিনিটে জিনিসটা তাদের ভাষায় তারা পরাভূত করতে পেরেছেন। তারা স্পষ্ট বক্তব্য দিয়েছেন যে তাদের আত্মসমর্পণে আহ্বানে সাড়া না দিয়ে সেই তথাকথিত ছিনতাইকারী তাদের আহ্বানে সাড়া না দিয়ে সে আরও এগ্রেসিভ হয়ে যাচ্ছিল। তখন তারা যে অ্যাকশন নেওয়ার দরকার সেটা নিয়েছে। পরবর্তীতে গোলাগুলিতে প্রথমে সে আহত, পরে সেটা নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ঠিক এইভাবেই ল্যাঙ্গুয়েজটা তারা কিন্তু স্পষ্ট করেছেন, এবং পরবর্তীতে বিমান চলাচল স্বাভাবিক করার আগ পর্যন্ত পুরো নিয়ন্ত্রণ কিন্তু সেনাবাহিনী এবং অন্যান্য কমান্ডো দলের কাছে ছিল। এই ঘটনার পর এখন আমি যদি আজকে আবার সংবাদ সম্মেলনে আপনি যেটা দেখেছেন যে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছে। একবার বলছে এটা জরুরি করে ল্যান্ডিং ছিল না, মিডিয়াতে ভুলভাবে আসছে, এটা তার হাতে কোনো পিস্তল ছিল না, তার হাতে কোনো পিস্তল থাকলে সে খেলনার পিস্তল ছিল। আমাদের প্রশ্ন ছিল, যাই থাকুক, আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, 24 ঘন্টার ভিতরে এতটুকু ইনফরমেশন আমাদের তদন্ত সংস্থাকে দিতে পারলো না যে তার হাতে একটি খেলনার পিস্তল ছিল বা তার হাতে কিছুই ছিল না। এই স্পষ্ট বক্তব্য যদি আসতো তাহলে কিন্তু গণমাধ্যমে আমরা সেই স্পষ্ট বক্তব্যটাকে ক্যারি করতাম। এই জায়গা থেকে আমি হাসান মাসুদের কাছে জানতে চাই। হাসান মাসুদ, আপনি শুনছিলেন আব্দুল্লাহ তুহিনের বিশ্লেষণ, আব্দুল্লাহ তুহিন যা দেখেছেন, যা শুনেছেন সেটাই আমাদেরকে জানালেন। তার উপলব্ধি হচ্ছে যে এই ঘটনার পর তিনি লক্ষ্য করছেন যে দায়িত্বশীলরা এক একজন এক এক রকমের বক্তব্য দিচ্ছে, যার কারণে কি ঘটনাটা আসলে রড পাকাচ্ছে বেশি, রহস্যবৃত্ত হচ্ছে বেশি, সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে এর মধ্যে এক ধরনের আলোচনা আসছে, সন্দেহের জায়গা তৈরি হচ্ছে, রহস্য তৈরি হচ্ছে, এক একজনের এক এক জায়গা থেকে সমন্বয়হীন বক্তব্যের কারণে কি এটা হচ্ছে? হ্যাঁ, অবশ্যই
অবশ্যই আব্দুল্লাহ তুহিন একজন সাংবাদিক, উনি যেই কথাটা বলেছেন অ্যাবাউট দ্য জরুরি অবতরণ, একটা এয়ারক্রাফট আমি নর্মাল ল্যান্ডিং এ আসতেছি, আমি ঢাকাতেই ল্যান্ড করব, এর মধ্যে আমার কোনো একটা সমস্যা হলো, আমি যখন কল করব যে আই হ্যাভ ইমার্জেন্সি, আমি ডিক্লেয়ার করব, তখন এটা জরুরি অবতরণ। সো এইটা যখন টাওয়ারকে বলেছে আমার হাইজ্যাকের একটা সম্ভাবনা আছে, সো ইট ইজ এ জরুরি অবতরণ। এটা যতই শিডিউল ফ্লাইট থাকুক না কেন, ইট ইজ এ ইমার্জেন্সি ল্যান্ডিং। পাইলট এটা নর্মাল ল্যান্ডিং করে নাই, উনি অনেক ক্যালকুলেশন করে, এবং ওনাকে প্রায়োরিটি ল্যান্ডিং দেওয়া হয়েছে। আপনি এডিসি কনভারসেশন চেক করেন, দেখবেন যে অন্য ট্রাফিক থাকলেও তাকে ওখানে দেওয়া হতো না, ওনাকেই প্রায়োরিটি ল্যান্ডিং দিত। সো ইট ইজ ইমার্জেন্সি ল্যান্ডিং, এটা কোনোভাবেই নর্মাল ল্যান্ডিং না। আমার নর্মাল ল্যান্ডিং আমি যেতে যেয়ে তো আমার ইমার্জেন্সি হতে পারে না। সো টাওয়ার তো বলেছে, নাহলে বেস কমান্ডার ওখানে এয়ারফোর্স এবং এই বাহিনীগুলি কেন ডিপ্লয় হলো, এয়ারক্রাফটটা ল্যান্ড করার সাথে সাথে চারদিকে ঘিরে ফেললো কেন? দিস ইজ ইমার্জেন্সি ল্যান্ডিং। হাসান মাসুদ, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি আসলে, যে আব্দুল্লাহ তুহিন তার কথা প্রসঙ্গে এনেছিলেন যে কালো তালিকাভুক্ত হবার তিক্ত অভিজ্ঞতা আসলে আমাদের আছে। এর আগেও আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণ তুলে ধরে সরাসরি কার্গো পরিবহনের যে নিষেধাজ্ঞা দিয়েছিল, অস্ট্রেলিয়া দিয়েছিল, যুক্তরাজ্য দিয়েছিল, এরপর পরিবহন বা এই নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ব্রিটিশ কোম্পানিও কাজ করে গেছে। তাহলে আমরা কি জানতে চাই, বা আপনার জানার প্রশ্নটা ওঠে কিনা আসলে, যে আমরা এতদিনে তাহলে আমাদের নিরাপত্তা বিষয়ে কতটা আসলে উন্নতি করতে পারলাম আসলে আমরা? আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা অনেকে পছন্দ নাও হইতে পারে, বাট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি আমি সময় আসছে এটা করা উচিত। আমাদের ঢাকাতে যেই সিকিউরিটি সিস্টেমটা চলতেছে, এটা এখন অ্যাপসেক করে। এখানে কে কে আছে? এয়ারফোর্সের লোক আছে, সিভিল এভিয়েশনের লোক আছে, পুলিশের লোক আছে, আনসারের লোক আছে, এবং এটার হেড বানিয়েছেন একজন জয়েন্ট সেক্রেটারিকে মন্ত্রণালয় থেকে। সিকিউরিটি ডিভিশন এটা একটা মেম্বার পোস্ট, যেমন মেম্বার অপারেশন সিভিল এভিয়েশন আছেন একজন এয়ার কমোডোর, তারপরে মেম্বার ফিন্যান্স আছে একজন অ্যাডিশনাল সেক্রেটারি, এখানে মেম্বার অ্যাপসেক বানানো হয়েছে একজন জয়েন্ট সেক্রেটারি। তা আমার কাছে এতগুলি অর্গানাইজেশন একসাথে কাজ করতেছে, এইখানে যত ট্রেনিং করেন যাই করেন, দেয়ার ইজ এ সমন্বয়ের অভাব, এটা হবেই, এবং কমান্ড কন্ট্রোলের। সো এখানে এইভাবে আপনি এক্সপেরিমেন্ট চালিয়ে একটা সিকিউরিটি সিস্টেম একটা ইন্টারন্যাশনাল এয়ারফিল্ডে করবেন, এটা নট অ্যাকসেপ্টেড। আপনি কোস্ট গার্ডটা কেন হয়েছে? নেভি আছে, নেভির কাজটা নেভি করতে পারতো, তো কোস্ট গার্ড কেন বানিয়েছে? কোস্ট গার্ডের রিকোয়ারমেন্ট ছিল দেখেই কোস্ট গার্ডটা বানিয়েছে। সো সেরকম আমি মনে করি এখানে স্টেট কমান্ড হবে, এটা সিকিউরিটির ব্যাপার, নিরাপত্তার ব্যাপার, অনেক কিছু আছে। এখানে এয়ার গার্ড হিসাবে একটা নতুন ইউনিট খোলা উচিত, যার কাজ হবে আমাদের এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এভিয়েশন রিলেটেড যত সিকিউরিটির কাজ সেই বাহিনীটা করবে, এবং এটা এয়ারফোর্সের আন্ডারে দিতে হবে, যেমন কোস্ট গার্ড যেমন নেভির আন্ডারে। হ্যাঁ, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাসান মাসুদ, আপনি বলছিলেন যে এটার মধ্যে অনেকে স্টেক হোল্ডার আছে, সেক্ষেত্রে একজন এয়ারফোর্সের সিনিয়র অফিসার। যে হাসান মাসুদ, আপনি বলছেন যে এটার মধ্যে অনেকে স্টেক হোল্ডার আছে, সেক্ষেত্রে আবার নতুন একটা ইউনিট খুলতে বলছেন বা ইউনিট করার কথা বলছেন। এমনি তো যারা আছে তাদের মধ্যেই সমন্বয়হীনতা, আর একটি নতুন ইউনিট আসলে সেটা তো আরো সমন্বয়হীনতা হওয়ার একটা সুযোগ থাকে, নয় কি? না, ওয়ান কমান্ড, সিঙ্গেল কমান্ড, সেখানে সিঙ্গেল কমান্ড থাকবে। এয়ারফোর্সের থেকে এটা নেভির মতন, কোস্ট গার্ডের কমান্ড একটা, কোস্ট গার্ড কমান্ডে কোনো সমন্বয়হীনতা নাই, কোস্ট গার্ডের সবাই এক কথা বলে। এয়ার গার্ড করবেন আপনি, এটা স্টেট কাজ হবে। জি জি, আমাকে একটু একই ফোর্সের আপনি ওইভাবে রিক্রুট করে সাজাতে হবে। জি হাসান মাসুদ, আপনাকে একটু থামাতে হচ্ছে। ইন্দোনেশিয়াতে আছে, আপনি যান, ইন্দোনেশিয়ার এয়ারপোর্টগুলি মেইনটেইন করে এয়ারফোর্স। জি হাসান মাসুদ, আপনাকে একটু থামাতে হচ্ছে, আমার আসলে বিরতির সময় হয়ে গেছে। আমি এইটা বিষয় নিয়ে আলোচনা একটু করতে চাই। বিরতির পর ফিরে এসে আপনাকে থামাতে হলো যেহেতু সেই জায়গা থেকে আপনি আবারও শুরু করবেন। পাশাপাশি আসলে এই ঘটনার পর আসলে বাংলাদেশকে কী ধরনের মূল্য দিতে হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে চাই। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, আশা করি ফিরে এসে আপনাদেরকে সাথে পাবো।
আবার আমন্ত্রণ 24 ঘন্টায় আমরা আলোচনা করছি নিরাপত্তা কতটা নিরাপদ এই বিষয়টি নিয়ে। আমি হাসান মাসুদের কাছে যাবার আগে তিনি যে সিঙ্গেল কমান্ডের কথা বলছিলেন, এয়ারগার্ডের কথা বলছিলেন, সেই বিশ্লেষণটা যাবার আগে আমি একটু আব্দুল্লাহ তুহিনের কাছে ছোট্ট করে জানতে চাইবো যে একজন সাংবাদিকের চোখে আপনি বিভিন্ন সময় এয়ারপোর্টে গেছেন, সেখানে রিপোর্ট করেছেন, প্রতিবেদন করেছেন, সেই জায়গা থেকে আপনি আসলে এই যে সমন্বয়হীনতার কথা উঠে আসছে সেই জায়গাটুকু আসলে কতটুকু আপনার দৃষ্টিগোচর হয়েছে, নিরাপত্তার ঘাটতি আসলে চোখে পড়েছে কিনা সেটা যদি আমাকে একটু বর্ণনা করেন, তারপর আমি হাসান মাসুদের কাছে যাবো। আমি সেই সিঙ্গেল কমান্ডের এটা কিন্তু আমরা বহুদিন থেকে শুনছি, বহু এরকম হাসান মাসুদের মতো এভিয়েশন বিশেষজ্ঞরা কিন্তু অনেক দিন থেকে বলছেন। আপনাকে যদি একটা উদাহরণ দেই যে ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে নানান সংস্থা নানান উন্নয়নমূলক কাজ করছে, ব্যাপক উন্নয়ন হচ্ছে, উন্নয়নের কারণে আমাদের অনেক ভোগান্তিরও শিকার হতে হচ্ছে, তারপরেও আমরা উন্নয়ন দেখে কিন্তু মেনে নিচ্ছি, কিন্তু তারপরেও মানুষের ভোগান্তি কমছে না কেন? মরহুম মেয়র আনিসুল হকের কথা খুব বেশি মনে পড়ছে। তিনি কিন্তু বারবার তিনি একমাত্র মেয়র যিনি খুব উঁচু গলায় বলছিলেন যে এই সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো সংস্থা কাজ করে তাদের প্রত্যেককে এরকম সিঙ্গেল কমান্ডে আনতে হবে। সিটি গভর্নেন্সের কথা বলছেন, রাইট। ঠিক একইভাবে এয়ারপোর্টে 18 থেকে 20টি সংস্থা কাজ করে, যাদের বেশিরভাগই আছে বিভিন্ন নিরাপত্তার বিভিন্ন দিক দেখভাল করে থাকে। এক এক সংস্থা এক এক রকম কাজ করে, যার যার কাজ শেষে করে, কিন্তু জবাবদিহি করে যার যার ডিপার্টমেন্টে। এখানে ডাইরেক্টর শাহজালাল নামে একটা পোস্ট আছে, তিনি ডাইরেক্টর শাহজালাল, তিনি তো পরিচালক, কিন্তু ওনার কাছে কি এই সংস্থাগুলো জবাবদিহি করে? আমার তো মনে হয় না ওনার কাছে কোনো জবাবদিহি করে। এখানে গোয়েন্দা সংস্থা আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবি কাজ করে, তারপরে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন তারা কাজ করে, কাস্টমস কাজ করে, সবাই কাজ করে, সবাই সবার মতো কাজ করে। যখনই কোনো রকম ঝামেলা হয় বা যখনই কোনো জবাবদিহিতার বিষয় আসে তখন আমরা দেখলাম এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটকে মাঝে মাঝে কিছু ভূমিকা নিতে। সেই এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট ভূমিকা নিত, সেই এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটও ইদানিং আমরা শুনছি যে যিনি সবচেয়ে ভালো ভূমিকা রাখতেন তাকে প্রমোশনের নামে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা অভিযোগ যে তাকে ইচ্ছা করে সরিয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের সমন্বয়হীনতা যদি থাকে আর এক সিঙ্গেল কমান্ডে যদি না হয়, তাহলে এয়ারপোর্টের ভিতরে এই শৃঙ্খলা কখনো আসবে না। কারণ এক সংস্থা আরেক সংস্থার যদি চোখের সামনে দেখে যে একটা ভুল হচ্ছে বা একটা ক্ষতি হচ্ছে, কেউ কিন্তু আগ বাড়িয়ে বলবে না যে এটা ওই সংস্থার দায়িত্ব, তারা দেখুক। এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা সিঙ্গেল কমান্ডে হলে কিন্তু এই জিনিসটা আসতো না। একটা উদাহরণ আপনাকে দিই। সর্বশেষ এয়ারপোর্টের সবচেয়ে বড় আগুনের ঘটনা যেটা ঘটলো, সেই আগুনের ঘটনার কারণে আমাদের বেশ কয়েক ঘন্টা পুরো এয়ারপোর্টের কার্যক্রম বন্ধ হয়ে গেল। সেই আগুনের ঘটনার পর একটা তদন্ত কমিটি হলো, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি হলো, সিভিল এভিয়েশনের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি হলো। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি 2 দিন ধরে এয়ারপোর্টে ঘুরছে, তারা ভেতরে যাওয়ার পারমিশন পাচ্ছে না। মানে কত বড় অবাক করার বিষয়, এই ধরনের একটা ভয়াবহ ঘটনার পর তারা অনুমতি পাচ্ছে না ভেতরে যাওয়ার। কেন? সিভিল এভিয়েশন তাদেরকে অনুমতি দিচ্ছে না। ডাইরেক্টর শাহজালাল সে বলছে তাদের অনুমতি দেওয়ার মালিক আমরা না। এরকম নানান কথা ঘুরপাক খেয়ে শেষ পর্যন্ত তারা আসলো। তারপরে তাদের যে রিপোর্ট হলো, সেই রিপোর্ট আরও ভয়াবহ, যে এখানে এয়ারপোর্টের ভেতরে যে সিস্টেম আছে, আগুন নেভানোর যে সিস্টেম আছে, সেগুলো সেই মান্ধাতার আমলের। আল্লাহর অশেষ রহমত থাকার কারণে, সৃষ্টিকর্তার অশেষ রহমতের কারণে আমরা বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাচ্ছি। হাসান মাসুদ যেটা বলেছেন, এটা একটা ওয়েক আপ কল হতে হবে। এরকম ওয়েক আপ কল কিন্তু অহরহ হয়েছে, কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না। এই জায়গা থেকে হাসান মাসুদকে যেতে চাই। হাসান মাসুদ, আপনি শুনছিলেন আব্দুল্লাহ তুহিন বলছিলেন যে এই ধরনের উদাসীনতার তিনি নমুনা অনেকগুলোই দেখেছেন। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো, আসলে সেই সিঙ্গেল কমান্ডের বিষয়টা ফাংশন করবে কিভাবে আসলে, তাহলে আপনার পরামর্শটা জানতে চাই। আমি আপনাকে বলি যদি সিঙ্গেল কমান্ডে সিকিউরিটিটা যায় তাইলে এটার অনেক উপকার আছে। এখন দেখেন যতগুলি স্মাগলিং হয়, এটা একটা ক্রাইম, আপনাদের স্বীকার করতে হবে। এইগুলি দেখা যায় যে কোনো না কোনো এয়ারলাইন্স সংস্থা এটার সাথে জড়িত, তার স্টাফরা। এর জবাবদিহিতে ওই স্টাফকে জবাবদিহি করতে হয় তার বসের কাছে। এখন সিভিল এভিয়েশনের সিকিউরিটি যদি তাকে চেক করে, বিমান পুলিশ যদি চেক করে, দেয়ার আর 3-4 এজেন্সিজ, বাট এখানে যদি আপনার এই যে এদেরকে যদি জবাবদিহি করতে হয় ওই সিকিউরিটি, যেটা আমি বলতেছি এয়ার গার্ড, তাইলে কিন্তু এইখানে এই ধরনের ঘটনাগুলি আর ঘটবে না। টোটাল সিভিল এভিয়েশনের এয়ারপোর্টের সিকিউরিটি টোটাল দায়িত্বে কমান্ড থাকবে এয়ার গার্ড। এয়ার গার্ডের যেই বস,
ওনার নেতৃত্বে এই হোল অপারেশনটা পরিচালিত হবে। আপনি এটার সুফল আপনি 24 যেদিনকে এস্টাবলিশ করবেন 24 ঘন্টার মধ্যে দেখবেন যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি বলেন কি এতগুলো এজেন্সি আছে, তাদের রিকোয়েস্টে বাইরের যে প্যাসেঞ্জার, আমার কোনো আত্মীয় আসলে কিংবা গেলে আমি যদি যে হযরত শাহজালালের যে ডাইরেক্টরের কাছে আমার এয়ারফোর্সের অফিসার চাইলে বলে স্যার আমি এটা দিতে পারবো না স্যার, এটা তো এই আছে, বাট আমি দেখছি আদার যে সংস্থাগুলো এখানে কাজ করতেছে তাদের আত্মীয় স্বজনরা আমাকে বলে যে আমাকে ভাই এটা সম্ভব না এখন, ধর মিয়া ওই পুলিশের অমকের কাছ থেকে দিয়ে আমি ভিতরে চলে গেছি, অমকরে দিয়ে আমি চলে গেছি। তখন আমাদের লজ্জা লাগে, তখনই বলি যে এই সিকিউরিটি ল্যাপসেসটা কোত্থেকে আসে। ইউ নিড এ সিঙ্গেল কমান্ড, উনি ডিসিশন নেবেন কি হবে না হবে, নোবডি এলস। এন্ড এর জন্য ওনাকে হয়তোবা এয়ার চিফ অথবা চেয়ারম্যান সিভিল এভিয়েশনের কাছে জবাবদিহি করতে হবে, তাইলে দেখবেন আপনি এখানে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আজকের এই ধরনের ঘটনাগুলি ঘটবে না, ছোটখাটো জিনিস। যতগুলি অপরাধ হয় সিভিল এভিয়েশনে, দেখবেন সিভিল এভিয়েশনের কিছু স্টাফ আছে, বিমানের মোস্ট অফ দা বিমানের স্টাফরা এটার সাথে জড়িত। আপনি পুলিশকে এখন বলতে পারবেন না, পুলিশ তো নতুন গিয়েছে এখানে, বাট আপনি চেক করতে যান দেখবেন যে অনেক কিছু বের আসে। অনেক কিছু বলা যায় না অনলাইনে, বলবো না আমি অন এয়ারে অনেক কিছু, বাট অনেক কিছু বলে দিলাম আপনাকে। কিন্তু হাসান মাসুদ আরেকটা বিষয় একটু স্পষ্ট করবেন যে আমাদের এখানে তো ধরেন এই বিষয়গুলোতে অনেক ধরনের কমান্ড, এবং এই একটা কমান্ডের আন্ডারে সমস্ত অপারেশন, ট্রেনিং, স্টাফদের ট্রেনিং, এগুলিও সব ঠিক হয়ে যাবে। আপনার এই যে স্ক্যানিং করতেছে তার তো একটা ট্রেনিং দরকার, তার ওজিডি দরকার, তার মাঝে মাঝে চেক করতে হবে ওয়েদার হি ইজ স্ক্যানিং প্রপারলি, তার সুপারভাইজারকে জানতে হবে প্রসিডিউরটা এইগুলি করছে কিনা। এইগুলি এক এক এজেন্সির এক একজন করতেছে। হু উইল বি রেসপন্সিবল ফর দ্যাট? একজন সিভিল এভিয়েশনে ফেল করলে কি এয়ারফোর্সের উনি আছেন, উনি বলবেন না আমি তো জানি না উনি সিভিল এভিয়েশনের স্টাফ, পুলিশ ফেল করছে আমি তো জানি না উনি পুলিশের কমান্ডারের কাছে বলো। সো এটা হতে পারে না। ইউ মাস্ট হ্যাভ এ সিঙ্গেল কমান্ড। আব্দুল্লাহ তুহিন সেই এটা বড় সিরিয়াস জিনিস। এটার সাথে আমাদের জাতীয় নিরাপত্তা জড়িত, একটা দেশের নিরাপত্তা জড়িত। আমার ন্যাশনাল এয়ারলাইন্স, নট অনলি ন্যাশনাল, এতগুলি এয়ারলাইন্স আছে, বিদেশি এয়ারলাইন্স, কোন একটা এয়ারলাইন্সের যদি সাথে এই ঘটনাটা ঘটতো আজকে আরো সিরিয়াস ঘটনা ঘটতো। এটা যদি অন্য কোনো বিদেশি এয়ারলাইন্সের সাথে হতো। হাসান মাসুদ থাকুন, আমি আবার একটু স্টুডিওতে ফিরতে চাই। আব্দুল্লাহ তুহিন আছেন। আব্দুল্লাহ তুহিন সেই জায়গা থেকে জানতে চাই, বলতে আমাদের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে তো একটি ব্রিটিশ কোম্পানি আসলে কাজ করেই গিয়েছিল, তারপরও কেন তাহলে এই যে অভিযোগগুলো বা এই যে কথাগুলো সামনে আসছে, তাহলে সেই যে কাজগুলো হয়ে গেল সেটা কি আদৌ কোনো কাজ হলো? তাহলে দেখেন ওই সদিচ্ছা কথাটা আবারও চলে আসে। আমরা সবশেষ বিমানে গোল্ড স্মাগলিংয়ের একটা সবচেয়ে বড় ঘটনা দেখেছিলাম, যেখানে হঠাৎ করেই তদন্ত সংস্থা এতটা তৎপর হয়ে গেল যে সেই অভিযোগে বিমানের ডিজিএম থেকে শুরু করে সর্বোচ্চ সারির প্রথম সারির 3জন সর্বোচ্চ কর্মকর্তা সহ 73 জন, সম্ভবত আমি সংখ্যাটা মনে নেই, এরকমই সংখ্যা একটা লিস্ট করা হলো ডিবির পক্ষ থেকে যে এরা এই স্মাগলিংয়ের সাথে জড়িত। এই চক্রটার একেবারে টপ টু বটম সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তিনি হচ্ছে পাইলট থেকে শুরু করে কারা কোন ফ্লাইটে ডিউটি করবেন, কোন ফ্লাইট পরিচালনা করবেন, সেইখান থেকে শুরু করে একেবারে সেদিন ক্লিনার যিনি থাকবেন বা পিয়ন যে থাকবে, পুরো চেইন মেনটেন করে নিয়ন্ত্রণ করত। সেই ঘটনা কিন্তু হঠাৎ মাঝখানে থেমে গেল। আমরা ভেবেছিলাম যে এরপরে হয়তো আরও বড় চক্র ধরা পড়বে, এটা একটা বন্ধ হবে। আচ্ছা, গেল সে কথা। তারপরে যখন মাঝখানে কয়েকটি ঘটনা ঘটলো, আমি একেবারে সুনির্দিষ্ট করে বলতে পারছি না, কিন্তু যদি কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে তদন্ত করে তাহলে হয়তো পাবে। গত 6 মাসে অন্তত 5 থেকে 6 জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরানো হয়েছে বা কাউকে ফেরত পাঠানো হয়েছে। কেন? তারা ভিভিআইপি পার্সন বা বড় কোনো কর্মকর্তা তাদের লাগেজ কেন চেক করার উদ্যোগ নিয়েছিলেন বা চেক করার চেষ্টা করেছেন। এই ধরনের অভিযোগ আমরা কিন্তু অহরহ পাই। সেই বিষয়গুলোর কিন্তু কোনো সুরাহা হয় না। এই বিষয়গুলো যদি দেখেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রী বা যারা ভিভিআইপিরা যাতায়াত করেন, তারা যদি নিজেরাও মনে করতেন যে আমাদের এয়ারপোর্ট আমরা নিরাপদ রাখবো, আমরা নিজেরা মেনে চলবো, অন্যদেরকে মানতে বাধ্য করব, তাহলে কিন্তু সম্ভব ছিল। আজকে আমরা সাংবাদিকরা যখন একটা প্রেস কনফারেন্স ডাকা হলো ভিভিআইপি লাউঞ্জের পাশে, সেখানে প্রত্যেক সাংবাদিককে এই প্রথম দেখলাম সেখানে যাওয়ার পর
ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেভাবে চেক করা হয়, বেল্ট থেকে শুরু করে সমস্ত মেটাল সব খুলে রেখে, বেল্ট জুতা থেকে শুরু করে সব করে আমরা প্রেস কনফারেন্সে ঢুকলাম, মাত্র একটা দেয়াল পার হলাম। বাট অন্যদিকে একই সময় যখন প্রস্তুতি হচ্ছিল তার আধা ঘন্টা ঠিক আগে বিমানমন্ত্রী, সচিব, চেয়ারম্যান সহ তারা ডোমেস্টিক অর্থাৎ এয়ারপোর্টের আরেক প্রান্ত ডোমেস্টিক টার্মিনালে তারা হঠাৎ ভিজিট করতে গেলেন, যেখানে সেই অভিযুক্ত যুবক যেখান থেকে ফ্লাইটে উঠেছিল সেখানে যখন তারা ভিজিট করতে গেলেন, সেখানে তার সাথে যত লোকজন আছে, আমরা যারা সাংবাদিক গিয়েছি, আমরা যারা ক্যামেরা পার্সন গিয়েছি, আমাদের কাউকে কিন্তু চেকও করা হয় না। ভিতর থেকে আমরা হুড়মুড় করে ঢুকে গেলাম, তার সাথে হেঁটে হেঁটে ঘুরে সেখান থেকে ইন্টারন্যাশনাল টার্মিনালে চলে আসলাম, সেখান থেকে এসে প্রেস কনফারেন্সে আসলাম। তো এরকম ঘটনা হওয়ার তো কথা না। এখানে যখন স্ট্রিক্ট থাকবে নিরাপত্তা ব্যবস্থা, সবাইকে চেক করবে, মন্ত্রী আসুক, মন্ত্রীর সাথে যে আসুক তাকে চেক করতে হবে, তার সাথের লোকজনকে চেক করতে হবে। এই জিনিসটা কিন্তু আজকে যেমন হয়েছে, এই জিনিসটা অহরহ ঘটছে। আপনি সিসি ক্যামেরাগুলো চেক করেন, যেদিন যে পলিটিক্যাল লিডার আসবে, যেদিন যে বড় ভিআইপি আসছে, তার সাথের লোকজনকে তারা চেক করতেও সাহস পান না, কারণ চেক করার দুঃসাহস দেখালে তাকে বদলি হওয়ার ভয় আছে, সরিয়ে নেওয়ার ভয় আছে, ইত্যাদি ইত্যাদি নানান কারণ আছে। এই জায়গাটা থামাতে হচ্ছে, আমার বিরতির সময় হয়ে গেছে। আমি বিরতির পর ফিরে এসে হাসান মাসুদের কাছে জানতে চাইবো যে আব্দুল্লাহ তুহিন যে উদাহরণগুলো দিচ্ছেন, যে বর্ণনাগুলো দিচ্ছেন, সেখানে বলছেন যে ভিআইপিদের ক্ষেত্রে নিয়ম ভাঙার বা নিয়ম না মানার এক ধরনের উদাসীনতা লক্ষ্য করেন চেকিংয়ের জায়গায়। সেই জায়গা থেকে আসলে হাসান মাসুদ আপনার কাছে ফিরে এসে জানতে চাইবো যে আপনি যেই সিঙ্গেল কমান্ডের কথা বলছেন, সেই সিঙ্গেল কমান্ড যে এসে এই নেক্সাস বা এই চক্র ভাঙবে বা এইগুলো মানানোর চেষ্টা করবে বা সফল হবে, সেটার ব্যাপারে আমরা আশাবাদী হই কি করে, যেখানে আমরা এতদিনও সেটা পারলাম না। আমি ফিরে এসে এই প্রশ্নটাই আপনার কাছে করতে চাইবো বা জানিয়ে রাখলাম আপনাকে। আশা করি ফিরে এসে সকলকেই পাবো। সাথে থাকুন। আবার আমন্ত্রণ 24 ঘন্টা আমরা আলোচনা করছিলাম নিরাপত্তা কতটা নিরাপদ সে প্রসঙ্গে। ইতিমধ্যে আমাদের সাথে আরও 2 অতিথি যোগ দিয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। আমাদের সাথে আরও যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং অপরাধ বিশ্লেষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আরও 2 অতিথি আমাদের সাথে একজন স্টুডিওতে আছেন, আমাদের বাংলা বাজার নিউজ সেন্টারে আছেন। আমি আসলে খুব বেশি হয়তো সময় দিতে পারবো না, তবুও আব্দুর রশিদ আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো যে এই ঘটনাটি যে ঘটে গেল, সেই সম্পর্কে আপনার কি মনে হয় যে আমরা এখন পর্যন্ত যা যা জানিয়েছি বা জানছি তার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের এক ধরনের রাগঢাক দেখেন কিনা সেটা একটু বলবেন। পাশাপাশি এই মুহূর্তে আসলে কি করা ফার্স্ট প্রায়োরিটি দিবেন, কোন কোন 2টি প্রসঙ্গকে? আপনি কি বিমান হাইজ্যাকের কথা জি বলছেন? অবশ্যই বিমান হাইজ্যাকের প্রসঙ্গ। অবশ্যই আমি মনে করি যে এখানে যে পরিমাণ তথ্য দরকার বিশ্লেষণের জন্য, সে পরিমাণ তথ্যতে আমরা ইকুইপড না। তো এখন রাগঢাকের যে বিষয়টা বলছেন, হ্যাঁ রাগঢাকের বিষয়টি কিছুটা থাকতেই পারে। কারণ হচ্ছে যে এই নিরাপত্তার ব্যাপারে এর তো দায়ভার তো নিশ্চয়ই কারোর না কারোর উপর পড়বে। তো স্বভাবতই তারা এটাকে তাদের মতো করে গুছিয়ে বলার চেষ্টা করছে বা জনগণকে জানানোর চেষ্টা করছে। এর মধ্যে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আমি যেটা মনে করি সত্য তথ্য দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে এই ঢাকা এয়ারপোর্ট বা শাহজালাল এয়ারপোর্ট দিয়ে অনেকবারই আন্তর্জাতিক বা ডোমেস্টিক ফ্লাইট নিয়েছি। সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা যে ইন প্লেস আছে, সেখানে আমি মনে করি না যে এটি এত নাজুক যেখান থেকে এরকম একটি লোক পিস্তল নিয়ে ঢুকে যাবে। আমার কাছে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল যে তার পিস্তলটা আসলে কি সত্যি পিস্তল নাকি খেলনা পিস্তল। কারণ যে সিস্টেমগুলোকে আমি দেখেছি, কারণ আমাদের তো অভিজ্ঞতা আছে দেশে বিদেশের এবং নিজস্ব অভিজ্ঞতা অ্যাপ্লাই করে, এটি সম্ভব না যে কেউ একটি পিস্তল নিয়ে বিমানের মধ্যে উঠে যাবে। তো সেটির পরেই যে ঘটনা ঘটেছে সেটিকে আমি স্বাগত জানাই, যে এইটি হবার পরে প্লেনটি সেফলি একটা ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে এবং সেই সাথে আমি দেখেছি যে 8 মিনিটের একটি ছোটোখাটো অপারেশনের মাধ্যমে এটিকে নিরাপদ করা হয়েছে, যেখানে যাত্রীরা কেউ আহত হননি এবং কোনো নিরীহ মানুষ আহত হননি। তিনিই মারা গেছেন যিনি নিজেকে হাইজ্যাককারী হিসাবে, স্বঘোষিত হাইজ্যাককারী হিসাবে ঘোষণা দিয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে এই অপারেশনের উৎকর্ষতা রয়েছে এবং এটি একটি অনুকরণীয় উদাহরণই বলবো যে আমি যতগুলো বিমান হাইজ্যাক দেখেছি, যে এত সুন্দরভাবে এত কম ড্যামেজ এবং প্রাণহানি এড়িয়ে যেটিকে নিরসন করা গেছে, সেটাকে আমি সাধুবাদ জানাই এবং সেটি হচ্ছে সবচেয়ে পরিষ্কার জায়গা।
আর অন্য যেসব জায়গা আছে তার ভিতরে অনেক কিছুই আমরা দেখছি যে রাগ ঢাকার ব্যাপার আছে। আমরা এটা ক্রেডিট নিতে পারতাম ইন্টারন্যাশনালি, যে এরকম একটা দুর্ঘটনা ঘটলে আমরা দ্রুত সমাধান করতে পারি, এটা একটা ক্রেডিট নিতে পারতাম। সেটা না করে আমরা এক একজন এক এক রকম কিন্তু বক্তব্য হাফিজুর রহমান চালাতে কার্জন এই জায়গায় তো একটা প্রশ্ন থাকছে যে আসলে উদ্ধার কৌশল নিয়ে তো অনেকে একটা প্রশ্ন তুলছেন যে হয়তো যেই হাইজ্যাককারীর কথা বলা হচ্ছে সে কতটুকু ট্রেন্ড, না সে কতটুকু আবেগী, নাকি সে কীরকম, সেক্ষেত্রে তাকে জীবিত ধরাটা নিয়েও তো অনেকে প্রশ্ন তুলছেন যে আসলে তাকে সুযোগ কি ছিল কি ছিল না। আমি এই জায়গাটা যেটা বলবো, যেমন কার্জন ভাই তো আইন পড়ান, আইন যেভাবে পড়ান যারা আইন মানে আইন প্রয়োগ করেন আর কি, আইনবিদ, তারা ওইভাবেই প্রয়োগ করেন ওনাদের শিক্ষা অনুযায়ী। এখন আমি বলতে পারি যে নিরাপত্তা বাহিনীতে প্রথমে কতগুলো আমি বিভিন্ন দেশে বিদেশে আমরা প্রশিক্ষণ নিয়েছি। তো একটি হলো গোয়েন্দা প্রশিক্ষণ, আরেকটি হলো অপারেশন প্রশিক্ষণ। এরকম ক্ষেত্রে যে আপনি যখন তাকে বুঝতে পারছেন না, সে স্বঘোষিত একটি হাইজ্যাকার হিসেবে বলছে এবং সে বলছে আমার কাছে বিস্ফোরক আছে, আমার কাছে অস্ত্র আছে, সেক্ষেত্রে আপনার বোঝার কোনো উপায় নেই। এখন নিরাপত্তা বাহিনী তাকে কিভাবে নেবে? তাকে একটা ভয়ানক বস্তু হিসেবে নেবে, কারণ তাকে যদি আপনি নিউট্রালাইজ না করতে পারেন, সে যদি তার বাটমে প্রেস করলেই এক্সপ্লোসিভ ফুটে যাবে, তাহলে সেক্ষেত্রে তাকে কোনো কিছু করার আগেই তাকে আপনাকে ঘায়েল করতে হবে। সেই ঘায়েলের ক্ষেত্রে অস্ত্র হচ্ছে নিরাপত্তা বাহিনীর কাছে একটি হচ্ছে যে তাকে ওই অল্প সময়ের ভেতরে যে তাকে নিষ্ক্রিয় করার একমাত্র উপায় হচ্ছে যে অস্ত্র মানে ফায়ার আর্মস প্রয়োগ করা। তো সেটি প্রয়োগ হয়েছে। এখন এটি নিয়ে অনেক প্রশ্ন তোলা যেতে পারে, সেটি আমি মনে করি প্রাতিষ্ঠানিক শিক্ষাটা এইভাবেই দেয় যে এরকম কোনো একটা পরিস্থিতি যদি হয়, সেই ব্যক্তিকে আপনি মনে করবেন হি ইজ ইকুইপড উইথ এভরিথিং। যে হাফিজুর রহমান কার্জন, আপনার বিশ্লেষণটা কেমন হবে? না, বিষয়টা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করেছেন তার পার্সোনালিটি অ্যানালিসিস সেটা কিন্তু আলাদা। তার ফেসবুকে স্ট্যাটাস দেখেছে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন, তারপর কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন কিংবা দেশীয় সন্ত্রাসী সংগঠন কিংবা তার কোনো এজেন্ডা আছে কিনা যে অমুকের মুক্তি দাবি করছে, সেটা ভিন্ন। আমি যেটা আমার কাছে যেটা তাৎক্ষণিকভাবে আমাদের কাছে যে তথ্যপাত্র আছে, আমার কাছে মনে হয়েছে যে পাইলট, সেনা কমান্ডো তারা যেটা করেছেন অনন্য একটা ঘটনা এবং সেই জন্য তারা কৃতিত্ব, প্রশংসা সব কিছুর দাবিদার। তবে আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে, যে আমরা তো বাংলাদেশের ডোমেস্টিক মানে এয়ারপোর্ট যেটা এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখন আমার কাছে যেটা মনে হয় যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনি যখন ঢুকবেন আপনার ব্যাগ, আপনার সব কিছু চেক হচ্ছে এবং আপনার পরবর্তীতে ইমিগ্রেশন ক্রস করার পরে আপনার কিন্তু আরও একটা চেক হয় এবং দেহ তল্লাশি, বেল্ট খুলে, এবং ওইটা কিন্তু খুব মেটিকুলাস এবং ওইটা কিন্তু খুব সূক্ষ্ম এবং ওইটা খুব মানে যথেষ্ট যথাযথভাবে হয়। কিন্তু ডোমেস্টিক এয়ারপোর্টে যেটা হয় সেটা ব্যাগ চেকটা মোটামুটি হলেও আপনার বডি, শরীর তল্লাশি কিংবা অন্যান্য সব কিছু আমার কাছে মনে হয় খুব দায়সারা গোছের। এবং এইখানে দেখেন যে মাহাদি যে নামটা আমরা পেয়েছি, সে কিন্তু এই যে আপনার ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল, সে কিন্তু ইন্টারন্যাশনাল ইয়েও ছিল না। এবং সেই যে মানে আপনার যে ওইখানে যে একটা ঘাটতি ছিল, মানে ডোমেস্টিক এয়ারপোর্টের যে ঘাটতিটা ছিল, যে পরিমাণ সতর্কতা তল্লাশিতে হওয়া উচিত, তারপর শরীরে কোনো চাকু নিচ্ছে কিনা কিংবা কোনো পিস্তল নিচ্ছে কিনা কিংবা বিস্ফোরক নিচ্ছে কিনা, ওই পরিমাণ চেক কিন্তু আমি কখনো দেখি নাই। হ্যাঁ, সুতরাং আমার কাছে যেটা মনে হয়, এমনকি মানে আমার কাছে মনে হয় যে আন্তর্জাতিক যে আমাদের বিমানবন্দর সেটার সেবার মান, তারপরে ধরেন যে অনেকগুলো আমাদের এখানে সংস্থা কাজ করে, সিভিল এভিয়েশন কাজ করে, ইমিগ্রেশন কাজ করে, নিরাপত্তা তল্লাশি তারা কাজ করে, কাস্টমস কাজ করে। কালকেই আমি শুনছিলাম একজন সিভিল এভিয়েশন কর্মকর্তার বক্তব্য যে আপনি থাইল্যান্ডে গেলে থাইল্যান্ড এয়ারপোর্ট অথরিটি কিংবা দিল্লি এয়ারপোর্ট অথরিটি, কিন্তু আমাদের এখানে ওরকম কিছু নাই। আপনি যে একটা সমন্বয়কারী যে একটা সংগঠন থাকবে যে অনেকগুলো কাজ করছে, এবং আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেলে ওই যে ট্যাক্সি সার্ভিস, হোটেল সার্ভিস, আপনার অনেক লোকজন যারা মানে একদম অফিসিয়াল না তারাও কিন্তু থাকে। এবং সেইটা তো, এবং ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা দীর্ঘদিন ধরে শুনেছি সেটা স্বর্ণ এবং মাদক চোরাচালানের একটা ট্রানজিট হিসেবে হচ্ছে। এখন আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের এলডিসি থেকে আমরা ডেভেলপিং কান্ট্রি হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও অনেক বড় বড় প্রজেক্ট নিচ্ছেন, দেশের একটা ভিন্ন ভাবমূর্তি হয়েছে, মানে সেইটার উপযোগী করে আমাদের যে অবকাঠামো, আমাদের এয়ারপোর্ট, আমাদের সুযোগ সুবিধা, আমাদের সেবা, সব কিছু কিন্তু সেরকম করাটা দরকার। জি, এই জায়গা থেকে আমি তো হাসান মাসুদের কাছে যেতে যাচ্ছি, কারণ হাসান মাসুদ একটা পরামর্শ দিচ্ছিলেন অনেকদিন ধরে, তারা এই কথা বলছিলেন যে
সিঙ্গেল কমান্ডে এয়ার গার্ডের প্রসঙ্গ আনছিলেন, কিন্তু সেই জায়গা থেকে তার কাছে জানতে চেয়েছিলাম যে আব্দুল্লাহ তুহিন একটা নেক্সাসের কথা বলছিলেন, চক্রের কথা বলছিলেন, এয়ারপোর্টের কথা বলছিলেন, উদাসীনতার কথা বলছিলেন বিআইপিদের চেকিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে হাসান মাসুদ, আপনি আমাকে একটু স্পষ্ট করবেন যে আপনি যে এয়ার গার্ডের কথা বলছিলেন, সে এয়ার গার্ড এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে প্রাইম প্রায়োরিটি পাওয়ার কোনো সম্ভাবনা দেখেন কিনা এই মুহূর্তে? অবশ্যই এটা আপনি এয়ারফোর্সকে যদি আপনি ডাইরেক্টলি এটা দিয়ে দেন, এয়ারফোর্স উইল ফর্ম দিস এয়ার গার্ড লাইক কোস্ট গার্ড, তাইলে আপনি ওয়ান কমান্ড হয়ে যাবে। তো এয়ারফোর্সের একজন অ্যাক্টিভ সার্ভিস অফিসার, এখানে কেউ পার্মানেন্ট থাকবে না। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে কোস্ট গার্ডে যে কমান্ড কন্ট্রোলের কোনো প্রবলেম নাই, এটা ইট ইজ ওয়ার্কিং ভেরি নাইস। এবং সিমিলার ওয়ে এই এয়ার গার্ড যদি করেন, আপনি এয়ারপোর্টে স্মাগলিং যত রকম অ্যানামলিস হচ্ছে এবং সবগুলি বন্ধ হয়ে যাবে। বিমানের স্টাফরা যা করছে, এরা দে আর নট আন্ডার কন্ট্রোল, তারা কাউকে শুনে না, দে ডোন্ট লিসেন এনিবডি, তারা কাউকে শুনে না, তারা এইটা ওইটা করে বেড়ে। তখন আপনি এয়ারগার্ড দিলেই আপনার এই প্রবলেমগুলি সব ওভার হয়ে যাবে। আমি হোপফুলি এবং আশাবাদী, বিভিন্ন দেশে দেখা গেছে একটা সার্ভিং এয়ারফোর্স অফিসার, এয়ার কমোডর ইজ দ্য কমান্ডার, সো হি উইল নট অ্যালাউ হিজ সাবঅর্ডিনেট টু ডু এনিথিং। জি, হাসান মাসুদ, আপনাকে ধন্যবাদ। আমার হাতে একেবারেই সময় নেই। আব্দুল্লাহ তুহিন আছেন। আব্দুল্লাহ তুহিন 30 সেকেন্ডের জন্য কিছু বলতে চাইছিলেন, যদি 30 সেকেন্ডে শেষ করতে পারেন তাহলে আমার অনুষ্ঠান শেষ করতে হবে। আমি একটা পয়েন্ট, আমি 30 সেকেন্ডের ছোট্ট পয়েন্ট বলতে চাই। সেটা হচ্ছে যে এয়ারপোর্টে আমাদের অত্যাধুনিক অনেক প্রযুক্তি আছে এইসব নাশকতা বা এইসব নিরাপত্তাজনিত কারণে, কিন্তু বেশিরভাগ কিন্তু ম্যানুয়ালি দেখা হয় যে একটা মানুষের গতিবিধি লক্ষ্য করেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারণ করা হয় এই লোকটাকে কোনো স্মাগলার না অপরাধী ইত্যাদি। আমাদের এয়ারপোর্টে সেই কনসেন্ট্রেশনটা রাখতে পারবে না শুধুমাত্র মশার কারণে। একজন কর্মকর্তা যার দায়িত্ব সেই স্ক্যানিং মেশিন তাকে থাকবে, নজর দিবে, সেই কিন্তু মশার আক্রমণে সময় করতে পারে। যারা যাতায়াত করেন, এখন পুরো ঢাকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এই মশা নিয়ে আলোচনা আলোচনা করবো। জি, এইটা নিয়ে আলোচনা করবো। আপাতত আপনাদের 3 জনকে এবং স্টুডিও বাইরে যিনি একজন আছেন, মোট 4 জনকে ধন্যবাদ দিতে চাই আপনাদের মূল্যবান সময় মন্তব্যের জন্য। আর 24 ঘন্টা কাল আবার দেখা হবে। ভালো থাকবেন।